Assalamualaikum warahmatullahi wabarakatuh. অন্যের জন্য কবর খুঁড়তে গেলে সেই কবরে নিজেকেই পড়তে হয়। ঠিক এমনই ভাবে এরমা নামের একটা মেয়ে তার প্রেমিকের স্ত্রীকে মেরে প্রেমিককে একান্তে পাওয়ার আশায় প্রেমিকের স্ত্রীর উপর কালো জাদু করে, কিন্তু সেই কালো জাদুই উল্টে তার উপরেই প্রভাব ফেলায়। একে একে তারই আত্মীয় স্বজনরা ভয়ঙ্কর জিনের দ্বারা মারা যেতে থাকে। তবে কি কারণে এই কালো জাদু তার পিছনেই লেগে যায়, এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর গভীর রহস্য। আর এই সিনেমাটা তুর্কির একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে এমন এমন সব ভয়ঙ্কর দৃশ্য রয়েছে যা দেখে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো আপনি যদি খুবই সাহসী হয়ে থাকেন তাহলে এই সিনেমাটা আপনার জন্যই। তো চলুন আর বাড়তি কথা না বাড়িয়ে সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদেরকে এরমা এবং উলান নামের দুই বোনকে দেখানো হয়, যারা কিনা কোনো একটা কবিরাজের কাছে এসেছে। তবে এরমা কেন উলানকে এখানে নিয়ে এসেছে, উলান এই বিষয়ে কিছুই জানে না। যাই হোক, কবিরাজ যখন এরমার কাছে তার সমস্যার কথা জানতে চায়, তখন এরমা কবিরাজকে জানায় সে গালাং নামের একটা ছেলেকে ভালোবাসে। তাই সে এটা জানতে এসেছে যে সে কি গালাংকে তার নিজের করে পাবে। আর এরমার মুখ থেকে উলান গালাং নাম শুনতেই অবাক হয়ে যায়, কেননা গালাং তাদের আপন খালাতো ভাই, যে কিনা অলরেডি বিবাহিত। যাই হোক, তখন এরমা কবিরাজকে গালাংয়ের একটা ছবি ও বেশ কিছু টাকা দিলে কবিরাজ তন্ত্রমন্ত্র পড়ে এরমাকে বলে তার সকল প্রশ্নের উত্তর তার বোন উলান দেবে। আর কবিরাজ এরমাকে এসব কিছু বলতে না বলতেই উলান অন্য পাশে মুখ ঘুরিয়ে এরমাকে বলে সে যেন গালাংয়ের থেকে দূরে থাকে, তা না হলে গালাংয়ের কারণে তার মৃত্যু হতে পারে। আর এই বলেই উলান যখন এরমার দিকে তাকায়, তখন এরমা উলানকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আসলে ব্যাপারটা হলো কবিরাজ উলানের শরীরের মধ্যে কিছুক্ষণের জন্য একটা জিন প্রবেশ করিয়েছিল। আর এখানে সিনেমার দৃশ্য পরিবর্তন করে আমাদেরকে এই ঘটনার 12 বছর পরের দৃশ্য দেখানো হলে সেখানে আমরা এরমা ও উলানকে দেখতে পাই, যারা কিনা এখন তাদের মায়ের সাথে গালাংয়ের মেয়ে সোফিয়ার বার্থডে সেলিব্রেশন করতে এসেছে। আর এখানে আমরা সোফিয়াকে দেখে বুঝতে পারি সোফিয়া অন্ধ। যাই হোক, গালাংয়ের ওয়াইফ যার নাম নিশা, সে এরমার পরিবারের সবাইকে দেখে অনেক খুশি হয় এবং এরমার মা মানে গালাংয়ের খালা নিশার সাথে কথা বলতে বলতে গালাংয়ের মাকে যখন দেখতে যায়, তখন আমরা জানতে পারি গালাংয়ের মা বেশ কিছু বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে রয়েছে। তবে নিশার ধারণা কেউ হয়তো গালাংয়ের মাকে কালো জাদু করে এইভাবে ফেলে রেখেছে, কিন্তু এই কথাটা গালাংয়ের খালা একদমই বিশ্বাস করে না, কেননা সে কালো জাদু বিশ্বাস করে না। যে কারণে সে নিশাকে বলে তারা যেন দ্রুত ভালো ডক্টর দেখিয়ে গালাংয়ের মায়ের চিকিৎসা করে। এ কথা শুনে নিশা এরমার আনা খাবার নিয়ে রান্নাঘরে গেলে দেখতে পায় গালাং কিছু একটা লিখছে। তখন নিশা গালাংকে তার খালা ও খালাতো বোনদের সাথে দেখা করতে বলে, কিন্তু গালাং তাদের সাথে দেখা না করে তার মতো কাজ করতে থাকে। আর তখনই এরমা গালাংয়ের কাছে এসে গা ঘেঁষিয়ে কথা বলতে থাকে এবং কেক কাটার জন্য গালাংকে ধরে জোর করে সোফিয়ার কাছে নিয়ে যায়। আর এই বিষয়টি নিশা দেখতে পেয়ে অনেক কষ্ট পায়, কেননা এরমা এভাবে গালাংয়ের কাছাকাছি এসে গালাংয়ের সাথে কথা বলুক, এটা সে একদমই পছন্দ করে না। আর এই বিষয়টা খুবই স্বাভাবিক। যাই হোক, এরপর সবাই একসাথে কেক কেটে বার্থডে সেলিব্রেশন করে এবং এরমা সোফিয়াকে একটা পুতুল ও একটা লিপস্টিক গিফট করে। আর এর কিছুক্ষণ পরে সবাই যখন গালাংয়ের মায়ের কাছে এসে কথা বলছিল, তখন এরমা বারান্দায় দাঁড়িয়ে থাকা গালাংয়ের কাছে এসে গালাংকে তার প্রেগনেন্সির বিষয়টি জানায়। আসলে ব্যাপারটা হলো কবিরাজ এরমাকে গালাংয়ের সাথে সম্পর্ক করতে নিষেধ করার পরেও এরমা গালাংয়ের বিয়ের 3 বছর আগের থেকে গালাংয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল। তবে গালাং তার মাকে তাদের সম্পর্কের বিষয়ে বলতে না পেরে তার মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করেছিল এবং পাশাপাশি এত বছর ধরে এরমার সাথেও সম্পর্ক রেখেছে, যার ফলস্বরূপ এরমা এখন প্রেগনেন্ট। এখানে এরমা গালাংকে তার বাচ্চার কথা জানালে গালাং এরমাকে এ বিষয়ে তাদের বাড়িতে কথা বলতে নিষেধ করে। এ কথা শুনে এরমা গালাংয়ের উপর প্রচন্ড রেগে গেলে গালাং এরমাকে বোঝায় সে তাকে আগেই বলেছিল সে শুধু তাকে ভালোবাসে, কিন্তু কখনোই বিয়ে করতে পারবে না, কারণ তারা যেহেতু আপন খালাতো ভাই বোন, সেহেতু তারা বিয়ে করলে তাদের বাচ্চার জন্মের পর কোনো শারীরিক ত্রুটি থাকতে পারে। এ কথা শুনে এরমা গালাংকে মনে করিয়ে দেয় তার ও তার স্ত্রীর মধ্যে তো কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে তাদের মেয়ের জন্মগতভাবে অন্ধ হলো কিভাবে। আর এই কথা শুনে গালাং এরমাকে যখন মারতে যায়, তখনই সেখানে সুফিয়া চলে আসায় গালাং এরমাকে থাপ্পড় না মেরে সুফিয়াকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। আর এরপর থেকে গালাং এরমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়, যে কারণে এরমা গালাংয়ের সাথে ফোনে কথা বলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ায় এরমার বোন উলান বিষয়টি লক্ষ্য করে এরমাকে বোঝায় সে যেন তাদের এই সম্পর্ক নিয়ে গালাংয়ের সাথে বাড়াবাড়ি না করে। এর কারণ এমনও হতে পারে নিশা তাদের এই সম্পর্কের কথা জেনে গেছে। আর উলান যখন এরমাকে এসব কিছু বলে জ্ঞান দিচ্ছিল, তখন এরমা উলানের উপর রেগে গিয়ে উলানকে রুম থেকে বের করে দিয়ে আবার
আবারও গালাংকে ফোন করতে থাকে, কিন্তু তারপরেও গালাং ফোন রিসিভ না করার কারণে এর মা নিজেই গালাংয়ের সাথে দেখা করার জন্য গালাংয়ের মাংসের দোকানে আসে। আর এর মাকে এভাবে আসতে দেখে গালাং প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন এর মা গালাংকে চিৎকার করে তার বাচ্চার দায়িত্ব নিতে বললে গালাং তার দোকানের একজন কর্মচারীকে সেখান থেকে সরিয়ে দিয়ে অন্য একটা কাজে পাঠিয়ে দেয়। তখন এর মা বারবার গালাংকে তার সন্তানের দায়িত্ব নিতে বলে গালাং এর মাকে বলে সে যেন এখানে তাদের সম্পর্কের কথা না বলে, কিন্তু এর মা চিৎকার করে তাদের সম্পর্কের কথা বলতে থাকায় গালাং রেগে গিয়ে এর মাকে ধাক্কা দেওয়ায় এর মা সেখানেই পড়ে গিয়ে রক্তপাত শুরু হয়ে যায়। আর তখনই সেই কর্মচারী এসে গালাং এর কাছে জানতে চায় এখানে কি হয়েছে। তখন গালাং এই বিষয়টি লুকানোর জন্য সেখানেই একটা বালতিতে থাকা খাসির রক্তের পানি এর মার গায়ে ঢেলে দিয়ে বলে তার হাত থেকে এই রক্তের বালতিটি পড়ে গেছে। তখন এর মা গালাং এর এই রূপ ব্যবহার দেখে অনেক কষ্ট পায়। আর এরপর গালাং এর মাকে হসপিটালে এনে ভর্তি করলে ডক্টর জানায় এর মার গর্ভপাত হয়েছে, যা শুনে এর মা অনেক কান্না করে, কিন্তু গালাং একটুও কষ্ট পায় না, কেননা সে তো এই বাচ্চা চাই না। তবে গালাং তাদের সম্পর্ক এখানেই শেষ করে এবং এর মাকে বেশ কিছু টাকা ধরে দিয়ে সেখান থেকে চলে আসে। তখন এর মা প্রচন্ড কষ্ট পায় এবং টাকাগুলো ছুঁড়ে ফেলে দেয়। আর সেদিন রাতেই গালাং যখন বাড়ি ফিরে তখন নিসা গালাং এর শার্টের রক্ত দেখে জানতে চায় তার জামাই এই রক্ত লাগলো কিভাবে। তখন গালাং মিথ্যা বলে যে সিয়াজ খাসি জবাই করায় জামাই রক্ত লেগে গেছে। আর এই বলে গালাং ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধোয়ার সময় এর মার বাচ্চার বিষয়টি ভেবে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। আর এরপর গালাং যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্ন দেখে সুফিয়া অদ্ভুতভাবে তাকে ডেকে বলছে বাবা আগামী বছর আমার জন্মদিনে আমি তোমার থেকে এই দুইটা জিনিস চাই। আর এই বলেই সুফিয়া যখন তার হাতের মুষ্টি খোলে তখন গালাং দেখতে পায় সুফিয়া তার দুই হাতে মানুষের দুইটা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এমন দৃশ্য দেখে গালাং এর ঘুম ভাঙলে সে তখন ধীরে ধীরে সুফিয়ার রুমে গেলে দেখতে পায় সুফিয়া এখনো ঘুমোচ্ছে। তখন গালাং সুফিয়ার কাছে এসে মাথায় হাত বুলাতে থাকে এবং সুফিয়ার চোখের এই অবস্থার জন্য নিজেকেই দায়ী মনে করে কান্না করতে থাকে। আসলে ব্যাপারটা হলো নিশা যখন 6 মাসের প্রেগনেন্ট ছিল তখন হঠাৎ করে তার পেটের ব্যথা শুরু হয়ে যাওয়ায় সে যখন গালাংকে এই বিষয়টি জানিয়েছিল তখন গালাং বিষয়টিকে হালকা মনে করে নিশাকে হসপিটালে না নিয়ে গিয়ে বাড়িতেই রেখেছিল। আর এরপর সুফিয়ার যখন জন্ম হলো তখন ডাক্তার গালাংকে বলেছিল সে যদি আগে থেকেই নিশাকে হসপিটালে নিয়ে আসতো তাহলে সুফিয়া হয়তো পৃথিবীর আলো দেখতে পেত। এই সব কিছু ভেবে গালাং অনেক ইমোশনাল হয়ে যায় এবং নিজের মনকে শান্ত করার জন্য পরের দিন মসজিদে নামাজ পড়তে আসে। তখন মসজিদের ইমাম পবিত্র কুরআন শরীফের আল মুতাফফিফিনের 7 নম্বর আয়াতের সিজ্জিন সম্পর্কে কিছু বর্ণনা বলে যে সমস্ত মানুষেরা খারাপ কাজ করে তাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা তাদেরকে সিজ্জিন নামক একটা কারাগারে আজীবনের জন্য বন্দী করে দেবে। তাই সবাইকে এই সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। আর ইমাম সাহেব যখন সিজ্জিন সম্পর্কে বলছিল তখন গালাং ইমাম সাহেবের কথা না শুনে তার ও এর মার সম্পর্কের বিষয়ে ভাবতে থাকে। আর এরপর গালাং যখন মসজিদ থেকে বের হয়ে আসে তখন তার সাথে তার এক বন্ধুর দেখা হলে সে যখন তার বন্ধুর সাথে কথা বলছিল তখন এর মা গালাংকে ফোন করে কিছু একটা বলতে চায়, কিন্তু গালাং এর মার কোনো কথা না শুনে সরাসরি বলে দেয় সে যেন তার পরিবার থেকে দূরে থাকে। আর এই কথা শুনে এর মা গালাং এর প্রতি আরো রেগে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হঠাৎ করে সোফিয়ার পেট ব্যথা হওয়ায় সোফিয়ার মা সোফিয়াকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এদিকে এর মা গালাং এর ওপর রেগে গিয়ে আবারও সেই কবিরাজের বাড়িতে এসেছে এবং কবিরাজকে এবার বেশ কিছু স্বর্ণ অলংকার দিয়ে বলছে এর বিনিময়ে কবিরাজ যেন কিছু একটা করে গালাং এর জীবনের একমাত্র নারী হওয়ার ব্যবস্থা করে দেয়, কেননা সে গালাংকে নিজের করে পাওয়ার জন্য অনেক কিছুই হারিয়েছে। এ কথা শুনে কবিরাজ এর মাকে সাবধান করে বলে সে যেন বাড়াবাড়ি না করে, কিন্তু এর মা কবিরাজের কোনো কথা না শুনে শুধুমাত্র গালাংকে তার নিজের করে পাওয়ার জন্য রিকোয়েস্ট করে। তখন কবিরাজ অনেক ভেবেচিন্তে এর মার কথায় রাজি হয়ে গালাং এর পরিবার সম্পর্কে জানতে চায়। ফলে এর মা কবিরাজকে গালাং এর পরিবার সম্পর্কে সবকিছু বললে কবিরাজ এর মাকে জানায় জিনের সব থেকে বড় জাতির মধ্যে একটা হলো আনজার জিন, যারা কিনা মুসলিমদেরকে একদমই সহ্য করতে পারে না। তাই সে গালাং এর ওয়াইফের নিশার শরীরের মধ্যে আনজার জিনের ভর করাবে। ফলে এই আনজার জিন নিশার শরীরে প্রবেশ করে 5 দিনের মধ্যেই নিশা সহ নিশার রক্তের আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলবে। এ কথা শুনে এর মা একটু খুশি হলেও সে সোফিয়ার কথা ভেবে কবিরাজকে জানায় কবিরাজ যেন যে করেই হোক সোফিয়াকে বাঁচিয়ে রাখে, কেননা সোফিয়া অনেক ছোট। তখন কবিরাজ এর মাকে বলে তার পেটের বাচ্চাও তো ছোটই ছিল, কিন্তু গালাং যেহেতু তার বাচ্চার কথা ভাবেনি তাহলে সে কেন গালাং এর বাচ্চার কথা ভাববে। আর এই কথা শুনে এর মা গালাং এর প্রতি রেগে গিয়ে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। তখন কবিরাজ এর মাকে এই সমস্ত কাজের জন্য নিশার রক্ত ও চুল সংগ্রহ করে আনতে বলে, যার দ্বারা সে ব্ল্যাক ম্যাজিক করে নিশার মধ্যে সেই আনজার জিন প্রবেশ করাবে। এ কথা শুনে এর মা কবিরাজকে বলে সে এর সবকিছু ব্যবস্থা করে দেবে। আর এই বলে এর মা যখন কবিরাজের বাড়ি থেকে চলে আসে তখন কবিরাজ কালো জাদু করার জন্য তার অন্যান্য জিনিস সংগ্রহ করে, যেমন একটা মহিষকে বলে দিয়ে মাথা কেটে নেয় এবং নাড়ি ভুঁড়ি বের
করে নেয় আর এরপর একটা নতুন কবর খুঁড়ে লাশ বের করে এবং সেই লাশের একটা পা কেটে নেয়। আর এখানেই সিনেমার দৃশ্য পরিবর্তন করে পরদিন সকালে এরমাকে দেখানো হয় যে কিনা নিশার চুল নখ সংগ্রহ করার জন্য গালাঙের বাড়িতে এসে নিশার সাথে গল্প করছে। আর এখানে আমরা নিশার কথায় জানতে পারি নিশার আপন বলতে কেউই নেই, যে কারণে সে গালাঙের মাকেই নিজের মায়ের মতো মনে করে অনেক আদর যত্ন করে। যাই হোক, বিভিন্ন কথা বলার পর এরমা ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ওয়াশরুমে গিয়ে চিরুনি থেকে নিশার চুল চুরি করে নেয় এবং ময়লার ডাস্টবিন থেকে স্যানিটারি প্যাড পেয়ে সেই প্যাডটিও চুরি করে নেয়। আর এরপর এরমা যখন দ্রুত বাড়ি থেকে বের হয়ে আসতে লাগে তখন নিশা এরমাকে জানায় আর কিছুক্ষণ পরে গালাং চলে আসবে, তাই এরমা যেন গালাঙের সাথে দেখা করে যায়। তখন এরমা বলে তার হাতে এত সময় নেই। আর এই বলে এরমা সোফিয়াকে অনেক আদর করে, কেননা তার স্বার্থের কারণেই এই ছোট্ট নিষ্পাপ সোফিয়াকে মরতে হবে। আর এরপর এরমা যখন গালাঙের বাড়ি থেকে বের হয়ে আসে তখন রাস্তায় এরমার সাথে গালাঙের দেখা হলে গালাং এরমাকে তাদের বাড়িতে আসতে দেখে অনেক রেগে গিয়ে বলে সে যেন তার পরিবার থেকে দূরে থাকে। তখন এরমা গালাংকে বলে চিন্তা করো না, আমি আর তোমাকে বিরক্ত করব না। আর এই বলেই এরমা আবারও সেই কবিরাজের কাছে এসে নিশার চুল ও স্যানিটারি প্যাড কবিরাজকে দেয়। তখন কবিরাজ এরমার সামনেই নিশার ছবি কেটে প্যাডের লেগে থাকা রক্ত ছবির সাথে মেশায় এবং সেই মৃত লাশের কাটা পায়ের সাথে চুল ও মহিষের নাড়ি ভুড়ি পেঁচিয়ে কালো জাদু করে আনজান জিনকে ডাকতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তখন আনজান জিন সাড়া দেয়। আর এরপর কবিরাজ নিশার সেই ছবির কাটা অংশ ও চুল মাংসের সাথে মিশিয়ে কুকুরকে খাইয়ে দেয় এবং এরমাকে জানিয়ে দেয় আর 5 দিন পরেই তার স্বপ্ন পূরণ হবে, তার সাথে আজ রাত থেকেই জিন তার কাজ শুরু করে দেবে। আর এরপর আমাদেরকে দেখানো হয় সেই ভয়ঙ্কর 5 দিনের প্রথম রাতের দৃশ্য, যেখানে গালাং ঘুমিয়ে আছে আর নিশা রাত 3টায় তাহাজ্জুদের নামাজ পড়ছে। আর নিশার এই নামাজরত অবস্থায় হঠাৎ করেই তার সামনে একটা মহিষের কাটা মাথা এসে পড়ে এবং উপরে ঝুলতে থাকা নাড়িভুড়ি থেকে রক্ত এসে নিশার গায়ে পড়ে। তখন নিশার রক্ত দেখে ভয়ে চিৎকার করতে থাকলে গালাং যখন দৌড়ে নিশার কাছে আসে তখন সে দেখতে পায় সেখানে কোনো রক্ত নেই, কিন্তু নিশা চিৎকার করতেই থাকে, যে কারণে গালাং নিশার উপর প্রচন্ড রেগে যায়। আর এরপরের দিন সকালে নিশা যখন সোফিয়ার রুমে বসে কিছু একটা সেলাই করছিল তখনই খাটের নিচ থেকে একটা বোতল গড়িয়ে তার দিকে এগিয়ে আসে, যে কারণে নিশা সেই বোতলটি ধরতে গেলে খাটের নিচে সে এরমার দেওয়া সেই পুতুলটি দেখতে পেয়ে যখন সে খাটের তলা থেকে সেই পুতুলটি বের করে তখন সে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে পুতুলের গলা চেপে ধরে, যা দেখে মনে হচ্ছিল আনজান জিনটি তাকে ভর করেছে। আর এরপর নিশা করে কি প্রচন্ড রেগে গিয়ে সেই পুতুলটির চুল কেটে চুলগুলো খেতে থাকে, এমনকি সে তার নিজের মাথার চুল কেটেও খেতে থাকে। আর এভাবে সে চুল খাওয়ার কারণে তার মুখ থেকে সাদা ফেনা বের হয়। আর এখানেই সিনেমার দৃশ্য পরিবর্তন করে তৃতীয় দিনের রাত্রের ঘটনা দেখানো হয়। সেখানে আমরা এরমাকে দেখতে পাই যে কিনা গালাঙের বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে নিশার উপর নজর রাখছে। এদিকে গালাং যখন বাড়িতে আসে তখন নিশা গালাংকে দেরি করে বাড়িতে আসার কারণ জানতে চাইলে গালাং নিশার উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু তাদের মেয়ে সোফিয়া তাদের সমস্ত কথা শুনে ফেলায় গালাং তার ভুল বুঝতে পেরে নিশার কাছে সরি বলে। তখন নিশা গালাংকে জানায় কাল থেকে তার সাথে অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। এই কথা শুনে গালাং নিশার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সে ক্লান্ত থাকায় তার রুমে চলে যায়। এদিকে এরমা একদিন তার বাড়িতে না থাকায় তার মা তার কাছে জানতে চায় সে কোথায় গিয়েছিল। তখন এরমা তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে যখন তার রুমে আসে তখন উলান এরমার কাছে জানতে চায় এরমা কি তার ব্যাসলাইট বিক্রি করে আবারও সেই কবিরাজের সাথে দেখা করতে গিয়েছিল। তখন এরমা উলানের কাছে এই কথাটি স্বীকার করলে উলান এরমাকে একজন স্বার্থপর মহিলা বলায় তাদের দুই বোনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে গেলে এক পর্যায়ে এরমা উলানকে তার রুম থেকে বের করে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু এরমার ঘুম না আসায় সে যখন জেগেছিল তখন হঠাৎ করেই মাঝরাতে তার রুমের দরজা একাই খুলে যায়, যার ফলে এরমা মনে করে উলান হয়তো দরজা খুলেছে। এই ভেবে সে যখন উলানকে খুঁজতে থাকে তখন সে উলানকে খুঁজে না পেয়ে তার মাকে ডাকে, কিন্তু কেউই তার ডাকে কোনো সাড়া না দেওয়ায় এরমা যখন লাইট অফ করে আবারও শুয়ে পড়ে তখন সে লক্ষ্য করে উলান খাটের উপর বসে রয়েছে। আর এই বিষয়টি শিওর হওয়ার জন্য সে যখন ভয়ে ভয়ে লাইট অন করে তখন সে দেখতে পায় উলান তার পাশেই শুয়ে রয়েছে। আর এই দৃশ্য দেখে এরমা ভয়ে ভয়ে উলানের দিকে ভালোভাবে তাকালে লক্ষ্য করে এটা তার বোন উলান নয় বরং একটা আত্মা যার মুখ থেকে পোকা বের হচ্ছে। আর এমন ভয়াবহ দৃশ্য দেখে এরমা যখন চিৎকার করে রুম থেকে বের হতে লাগে তখন সে দেখতে পায় উলান দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন উলান এরমাকে চিৎকার করতে দেখে বিষয়টি জানতে চাইলে এরমা উলানকে কিছু না বলে বিছানার দিকে তাকালে দেখতে পায় সেই আত্মাটি সেখানে নেই। এদিকে সেই সময় নিশা যখন আবারও তাহাজ্জুদের নামাজ পড়ছিল তখন হঠাৎ করে তার দম যেন বন্ধ হয়ে যেতে থাকে। তখন সোফিয়া তার মায়ের কাছে এসে জানতে চায় তার কি হয়েছে, কিন্তু নিশা সোফিয়াকে কিছু বলার আগেই সে রক্তবমি করতে থাকে এবং সে লক্ষ্য করে তার রক্তের সাথে বড় বড় পোকা বের হয়ে এসেছে। আর এমন দৃশ্য দেখে নিশা অনেক ভয় পেয়ে যায় এবং সে দ্রুত ফ্রেশ হয়ে সেই পোকাগুলোকে একটা বক্সের ভেতর রেখে ওয়াশরুমে লুকিয়ে
রাখে। আর এর পরের দিন সকালে অর্থাৎ তৃতীয় দিনের দিন সকালে নিশা যখন তার শাশুড়ির হাত মুখ পরিষ্কার করে দিচ্ছিল তখন সে হঠাৎ করে তার শাশুড়িকে মেরে ফেলার জন্য রুমাল দিয়ে মুখ চেপে ধরে। কিন্তু কিছুক্ষণ পরে সে স্বাভাবিক হয়ে গেলে বুঝতে পারে সে নিজেই তার মায়ের মতো শাশুড়িকে মেরে ফেলতে যাচ্ছিল। যে বিষয়টি বুঝতে পেরে নিশা তার শাশুড়ির হাত ধরে কান্নাকাটি করে ক্ষমা চায়। এরপর নিশা তার শাশুড়ির জন্য চুলায় স্যুপ বসিয়ে ওয়াশরুমে এসে তার সাথে হওয়া অদ্ভুত ঘটনাগুলোকে মনে করে যখন কান্নাকাটি করতেছিল তখন আমরা দেখতে পাই নিশার শাশুড়ির রুমের দরজা অটোমেটিক খুলে গেছে এবং নিশার শাশুড়ি একাই বিছানা থেকে উঠে বাইরে আসছে। মানে যে মানুষটা কথা বলতে পারে না এমনকি বিছানা থেকে উঠতে পারে না সে এখন নিজেই হাঁটছে। এদিকে নিশা কান্না করতে করতে যখন সেই কৌটাটি বের করে তখন সে দেখে কৌটার ভেতরে একটাও পোকা নেই। এদিকে নিশার শাশুড়ি করে কি সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রান্নাঘরে এসে সেই স্যুপের পাত্রটি তুলে গরম স্যুপ তার মাথার উপরে ঢালতে থাকে। আর নিশা যখন ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে তার শাশুড়ির কাছে যেতে লাগে। ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ায় তার শাশুড়ির চামড়া ঝলসে সেখানেই মারা যায়। আর সেদিন রাতে মানে তৃতীয় দিন রাতে সবাই যখন নিশার শাশুড়ির লাশ সামনে রেখে কোরআন শরীফ পড়ছিল তখন নিশা তার মায়ের মতো শাশুড়ির এমন মৃত্যুর জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। আর এরপর নিশার শাশুড়ি যখন জানাজার নামাজ পড়ানো হচ্ছিল তখন এর মাও সবার সাথে নামাজ পড়তে দাঁড়ালে পেছন থেকে কোনো একটা ভয়ঙ্কর হাত এর মার কাঁধে হাত বোলায়। আর এই দৃশ্য দেখে এর মা পিছনে তাকালে দেখতে পায় সেখানে কেউই নেই। কিন্তু তখন আমরা দেখতে পাই নিশা অদ্ভুত ভাবে সবার সামনে দাঁড়িয়ে থেকে হাসছে, যা দেখে মনে হচ্ছে নিশার ভেতর থেকেই সেই জিন ভর করে আছে। আর ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াচ্ছিল তখন নিশা করে কি সবার সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর ভাবে সালামের উত্তর দেয় এবং তার শাশুড়ির খাটিয়া ধরে উল্টিয়ে দেয়। আর এমন দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে গেলে ইমাম সাহেব খুব ভালো করেই বুঝতে পারে নিশার ভেতরে কোনো একটা দুষ্ট জিন ভর করেছে, যে কারণে ইমাম সাহেব দোয়া দরুদ পড়ে নিশার ভেতরে থাকা সেই জিনটিকে চলে যেতে বলে। আর এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে গেলেও এর মা অনেক খুশি হয়। কিন্তু ইমাম সাহেব যখন দোয়া দরুদ পড়ে কোনো রকমে নিশার ভেতর থেকে সেই জিনটিকে বের করে তখন এর মা অনেক মন খারাপ করে। যাই হোক, এরপর ইমাম সাহেব আবারও গালাংকে বলে সে যেন ভয় না পায়। তখন গালাং ইমামকে বলে নিশা বেশ কিছুদিন ধরেই তাকে বলছিল তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, কিন্তু সে নিশার কোনো কথাই বিশ্বাস করেনি। এ কথা শুনে ইমাম গালাংকে শান্ত হতে বলে এবং গালাংয়ের মাকে যথাযথভাবে দাফন করে। আর সেই রাতেই গালাং যখন ঘুমিয়েছিল তখন সে মাঝরাতে শুনতে পায় বেশ কিছু মহিলা একসাথে জিকির করছে। আর এই শব্দ শুনে গালাং যখন রুম থেকে বের হয়ে সিঁড়ির পাশে আসে তখন সে দেখতে পায় তার মেয়ে সুফিয়া মৃত মানুষের মতো কাফনের কাপড় পরা অবস্থায় শুয়ে আছে আর তার চারপাশে জিনেরা জিকির করছে। আর এই দৃশ্য দেখে গালাং এতটাই ভয় পেয়ে যায় যে সে সিঁড়িতে পা ফসকে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর এরপর গালাংয়ের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সেই জিনেরা এবার তাকে মাঝখানে রেখে জিকির করছে এবং একজন জিন তার মুখের সামনে এসে বলছে আমরা সবকিছুই জানি, তুমি এরমার বাচ্চার সাথে কি অন্যায় করেছো। আর এই কথা শুনে গালাং যখন চিৎকার করে ওঠে তখন তার মেয়ে সুফিয়া তাকে ডাক দিতে থাকায় সে চোখ খুললে দেখতে পায় এই সবকিছুই তার ভ্রম ছিল, যে কারণে গালাং তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে। আর এরপর দিন সকালে গালাং ঘুম থেকে উঠে নিশাকে চুপচাপ বসে থাকতে দেখে নিশার কাছে গিয়ে সরি বলে, কেননা তার নিশার কথা আগের থেকেই শোনা উচিত ছিল। তবে গালাং এখানে নিশার সাথে কথা বললেও নিশা গালাংয়ের কথার কোনো উত্তরই দেয় না। আর এজন্য গালাং ইমাম সাহেবের সাথে দেখা করে যখন নিশার বিষয় নিয়ে আলোচনা করে তখন ইমাম গালাংকে বলে তার ধারণা মতে নিশার উপর যে জিন ভর করেছে এটা মূলত কালো জাদু করার মাধ্যমে নিশার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তখন গালাং ইমাম সাহেবের কাছে এই জিন ছাড়ানোর উপায় জানতে চাইলে ইমাম গালাংকে আল্লাহর উপর ভরসা রাখতে বলে এবং এক বোতল পরা পানি গালাংকে দিয়ে বলে সে যেন নামাজের আগে এরমার মুখে এই পবিত্র পানি দিয়ে মুখ ধুয়ে দেয়। এদিকে নিশা যখন বাড়িতে কাজকর্মে ব্যস্ত ছিল তখন সে লক্ষ্য করে ওয়াশরুম থেকে শব্দ আসছে। আর যখনই নিশা ওয়াশরুমে যায় তখন সে দেখে তার মৃত শাশুড়ি গায়ে ময়লা মেখে দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্যটা এতটাই খারাপ ছিল যে যা বলার মতো না। আর এমন দৃশ্য দেখে নিশা চিৎকার করে ওঠে। আর তখনই গালাং পবিত্র পানি নিয়ে বাড়িতে আসতে থাকায় বাড়ির বাইরে থেকে নিশার এরকম চিৎকার শুনে ভেতরে ঢুকলে দেখতে পায় নিশার গায়ে ময়লা লেগে আছে, যে কারণে সে নিশাকে গোসল করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই নিশাকে দেখতে মোটেও কোনো স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না। তখন নিশা অস্বাভাবিক আচরণ করতে থাকলে গালাং বিষয়টি বুঝতে পেরে ইমাম সাহেবের দেওয়া সেই পবিত্র পানি নিশার মুখে দেওয়া মাত্রই নিশার চিৎকার শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে সে শান্ত হয়ে যায়। তখন গালাং নিশাকে শুয়ে রেখে ক্যাসেটে আয়তাল কুরসি ছেড়ে রুম থেকে বের হয়ে আসে। আর গালাং রুম থেকে বের হয়ে আসা মাত্রই ক্যাসেটটি অটোমেটিক অফ হয়ে যায় এবং নিশা ভয়ঙ্কর ভাবে উঠে বসে। আর সেই দিন রাতেই অর্থাৎ চতুর্থ দিন রাতে আমাদেরকে এরমার বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই এরমার মা অদ্ভুত ভাবে সমস্ত থালা বাসন ভাঙচুর করছে, যা দেখে মনে হচ্ছে এরমার মাকেও কোনো একটা জিন বশ করেছে। যাই হোক, এরমার মা থালা বাসন ভাঙতে ভাঙতে হঠাৎ করেই করে কি সে একটা গিলাসের ভাঙা অংশ
খেতে থাকে, যার ফলে গলা কেটে যায় এবং সে সেখানেই মারা যায়। আর এরপর এর মা ও উলান যখন বাড়িতে ফিরে আসে তখন তারা বাড়িতে এই অবস্থা দেখে তার মাকে খুঁজতে থাকলে দেখতে পায় তার মা খুবই বাজেভাবে মারা গেছে, যে কারণে তারা দুই বোন অনেক কান্নাকাটি করে। আর এরপর দিন তাদের মায়ের জানাজার পর যখন সমস্ত আত্মীয় স্বজনরা চলে যায় তখন এর মা তার বোনকে জড়িয়ে ধরে বলে তার মা ও তার খালার মৃত্যুর জন্য সেই দায়ী, কেননা সে তার স্বার্থের জন্য নিশার উপর কালো জাদু করতে গিয়েছিল বলেই সেই কালো জাদু উল্টো হয়ে এখন তারই উপর এসে পড়েছে, যে কারণে এখন তার রক্তের আত্মীয় স্বজনরাই মারা যাচ্ছে। এ কথা শুনে উলান বলে এমন ভাবে চলতে থাকলে তারাও হয়তো মারা যাবে। তখন এর মা উলানকে বলে তুমি ভয় পেও না, আমি তোমাকে কোনোভাবেই মরতে দেব না। তখন উলান এর মাকে বোঝায় সেই কবিরাজ তাকে ধোকা দিয়েছে, তাই তাদের এখন বাঁচার কোনো উপায় নেই। আর এই বলে দুই বোন জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এদিকে সোফিয়া তার দাদির মৃত্যুর বিষয়টি নিয়ে তার মায়ের সাথে কথা বলতে থাকলে নিশা সোফিয়ার সাথে কোনো কথাই বলে না। কিন্তু যখনই আজান শুরু হয়ে যায় তখন নিশা আজানের শব্দ শুনে সহ্য করতে না পেরে তার উন্না গলায় পেঁচিয়ে ফাঁস লাগায়। কিন্তু সৌভাগ্যক্রমে তখন গালাং বাড়িতে চলে আসায় নিশাকে এভাবে ঝুলতে দেখে সে কোনো রকমে নিশাকে বাঁচায় এবং গালাং এরকম জীবনে অতিষ্ঠ হয়ে অসহায়ের মতো চিৎকার করতে থাকে। আর এরপর গালাং কোনো উপায় না পেয়ে এবার ইমাম সাহেবকে ডেকে এনে যখন নিশাকে দেখায় তখন ইমাম নিশাকে দেখা মাত্রই ভয় পেয়ে যায়, কেননা নিশাকে দেখে একজন মৃত মানুষের মতো দেখাচ্ছিল। যাই হোক তখন ইমাম সাহেব নিশার চোখ বন্ধ করে দেয় এবং গালাংকে বলে আজ রাতেই তারা যেভাবেই হোক নিশার শরীর থেকে এই জিনকে বের করবে। যদিও বিষয়টা এত সোজা নয় কিন্তু তারা তাদের মতো চেষ্টা করে যাবে। তবে গালাং যদি পূর্বে কোনো বড় ধরনের পাপ করে থাকে তাহলে সে যেন আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নামাজ পড়ে। আর এই বলেই ইমাম সাহেব যখন গালাংয়ের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন এর মা উলান গালাংয়ের বাড়িতে আসতে থাকলে গালাং এর মা উলানকে তাদের বাড়িতে যেতে নিষেধ করে। তখন এর মা গালাংকে সমস্ত ঘটনা বলে যে তার করা কালো জাদুর কারণেই তার মা ও গালাংয়ের মা মারা গেছে। আর এই কথা শুনে গালাং এর মার উপর প্রচন্ড রেগে গেলে এর মা গালাংকে থাপ্পড় মেরে বলে আমি তো এই কাজ করে পাপ করেছি, কিন্তু তুমিও ধোয়া তুলসী পাতা নাও, কেননা তুমিও আমার মতোই সমান অপরাধী। এ কথা শুনে গালাং এর মাকে আবারও তার পরিবার থেকে দূরে থাকতে বলে বাড়ির ভেতরে চলে যায়। তখন এর মা গালাংয়ের মতো এমন একটা ছেলের জন্য তার জীবনে এত বড় একটা ভুল করার কারণে সে তার বোনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এরপর এর মা সেদিন রাতেই অর্থাৎ সেই ভয়ঙ্কর পঞ্চম দিন রাতে সিদ্ধান্ত নেয় সে এবার সেই কবিরাজের কাছে যাবে। আর এজন্য সে তার কাছে থাকা বাকি স্বর্ণালঙ্কার গুছিয়ে যখন তার বোনকে ডাকে তখন উলান এর মার দিকে তাকানো মাত্রই এর মা প্রচন্ড ভয় পেয়ে যায়, কেননা উলান এবার অলরেডি জিন দ্বারা প্রসেস হয়ে আছে। যাই হোক তখন উলানের ভেতর থাকা সেই ভয়ঙ্কর জিন হাসতে হাসতে এর মাকে মেরে ফেলতে গেলে এর মা জিনের হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই জিন বারবার তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করে। তখন এর মা কোনো রকমে পালিয়ে বাড়ির বাইরে এসে একটা পাথর তুলে হাতে নিয়ে যখনই জিনটিকে মেরে ফেলতেই যায় তখন সে দেখতে পায় উলান স্বাভাবিক হয়ে তাকে বোন বলে ডাকছে। এর মা তখন পাথরটি ফেলে দেওয়া মাত্রই সেই জিনটি আবারও উলানের উপর ভর করে, কিন্তু জিনটি এবার এর মাকে না মেরে বরং উলানকে গাছের উপরে নিয়ে আসে। তখন এর মা আল্লাহর দোহাই দিয়ে জিনটিকে বলে সে যেন তার বোনকে মেরে না ফেলে, কিন্তু জিনটি তার কোনো কথাই না শুনে উলানকে গাছের উপর থেকে ফেলে দেয়। ফলে উলান মাটিতে পড়ে যাওয়ার সময় তার মাথার চামড়া গাছের ডালের সাথে বেজে যাওয়ায় চামড়া ডালের সাথে বেজে থাকে আর উলান মাটিতে পড়ে গিয়ে মারা যায়। তখন এর মা তার বোনের এমন ভয়াবহ মৃত্যু দেখে সহ্য করতে না পেরে সে একাই কবিরাজের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে গালাং ইমাম সাহেবের কথা মতো তওবার নামাজ পড়তে থাকে আর ইমাম সাহেবও তখন কিছু লোকেদেরকে নিয়ে চারপাশে কোরআন সাজিয়ে একটা চেয়ারে নিসাকে রেখে শরীর থেকে জিন ছাড়ানোর আয়োজন করে। এদিকে এর মা কবিরাজের বাড়িতে এসে যখন ভেতরে ঢুকতে চায় তখন কবিরাজের একজন মহিলা বৃদ্ধ সহকর্মী এর মাকে ভেতরে ঢুকতে নিষেধ করে। তখন এর মা সেই বৃদ্ধকে বলে সে এখন আর গালাংকে চায় না, কেননা এই কালো জাদুর কারণে তারই রক্তের লোকেরা মারা যাচ্ছে। আর এই কথা শুনে সেই মহিলা এর মার কাছে জানতে চায় সে তাহলে সেদিন কার রক্ত নিয়ে এসেছিল। আর এই কথা শুনে এর মাও কনফিউশনে পড়ে যায় এবং সে সেই মহিলার কথার কোনো উত্তর না দিয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে মহিলাটি তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এর মা সেই মহিলাটিকে একটা পাথরের উপর ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরের ভেতরে যায়, যে কারণে সেই মহিলা সেখানেই মারা যায়। এদিকে ইমাম সাহেব নিসাকে একটা চেয়ারে বসিয়ে যখন দোয়া দরুদ পড়ে জিন তাড়ানোর চেষ্টা করতে থাকে তখন সেই জিন বিভিন্ন ভাবে ইমামকে বাধা দেওয়ার চেষ্টা করে। এদিকে এর মা কবিরাজের ঘরের ভেতরে আসলে দেখতে পায় কবিরাজ সেখানে নেই, যে কারণে সে রেগে গিয়ে কবিরাজের রিচুয়ালের সমস্ত জিনিসপত্র ভেঙে চিৎকার করে। আর এদিকে নিসার ভেতরে থাকা সেই জিন হাসতে হাসতে গালাংয়ের সমস্ত অপকর্মের কথা সবার সামনে বলতে থাকে। তখন ইমাম সাহেব তার একটা বিশেষ লাঠি দিয়ে নিসার শরীরে আঘাত করে জিনটিকে বের করতে গেলে গালাং তাকে বাধা দেয়, কেননা এই লাঠি দিয়ে যদি কোনো জিনগ্রস্ত ব্যক্তিকে আঘাত করা হয় তাহলে তার শরীর থেকে সেই জিন বের হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তির ভেতরে যদি জিন না থেকে থাকে তাহলে সে মারা যায়। যাই হোক এদিকে এর মা সবকিছু ভাঙচুর করতে থাকলে হঠাৎ করে তার হাত পা
বাঁকা হয়ে যায়। আর এইদিকে ইমাম সাহেব যখন সেই বিশেষ লাঠি দিয়ে নিশাকে আঘাত করতেই যাবে তখনই অটোমেটিক গ্লাসগুলো ভেঙে যায়। তখন ইমাম গালাং সহ সেখানে থাকা সমস্ত লোকেরা জিনদের আঘাতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর যখনই গালাঙের জ্ঞান ফিরে তখন সেই জিন গালাঙের গলা টিপে হত্যা করতে গেলে ইমামের তখন জ্ঞান ফিরে আসায় সে দ্রুত সেই লাঠি দিয়ে নিশার গায়ে ছুঁড়ে মারে। ফলে জিন নিশার শরীর থেকে বের হয়ে যায় এবং নিশা অজ্ঞান হয়ে যায়। তখন গালাং নিশার জ্ঞান ফেরানোর চেষ্টা করলে ইমাম বলে নিশার শরীরে যদি সেই জিন সত্যিই প্রবেশ করে থাকে তাহলে তার জ্ঞান ফিরে পাবে, আর যদি না থাকে তাহলে সে মারা যাবে। আর ইমাম যখন গালাঙের সাথে কথা বলছিল তখনই সেখানে সুফিয়া চলে আসে। আর সুফিয়াকে এভাবে আসতে দেখে ইমাম খুব ভালো করেই বুঝতে পারে এই জিনটি মূলত নিশাকে ধরেনি বরং সুফিয়ার ওপর ভর করেছিল এবং এই জিন সুফিয়ার ভেতর থেকেই একে একে তার রক্তের সমস্ত মানুষদেরকে মেরে ফেলছে। আর এখানেই আসে এই সিনেমার আসল টুইস্ট। আসলে ব্যাপারটা হলো এর মা কালো জাদু করার জন্য গালাঙের বাড়িতে এসে সেদিন ওয়াশরুম থেকে যে স্যানিটারি প্যাড চুরি করেছিল সেটা মূলত নিশার ছিল না বরং সুফিয়ার ছিল। তার আগের দিন রাতে সুফিয়া যে তার মাকে বলেছিল তার পেটে ব্যথা করছে, এটা মূলত সুফিয়ার প্রথম পিরিয়ড ছিল, যে বিষয়টা নিশা গালাংকে জানিয়ে অনেক খুশি হয়েছিল, কেননা তাদের মেয়ে এখন একজন পরিপূর্ণ মেয়ে হয়ে গেছে। যাই হোক, এর মা সেদিন ভুল করে নিশার পিরিয়ড মনে করে সোফিয়ার স্যানিটারি প্যাড কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল। আর এজন্যই নিশার আত্মীয় স্বজন মারা না গিয়ে বরং সোফিয়ার রক্তের আত্মীয় স্বজনরাই মারা যাচ্ছে। আর সোফিয়ার ভেতরে থাকা সেই জিনটি মূলত সবাইকে মেরে ফেলেছিল। আসলে এই আনজান জিন এতটাই চালাক যে সে কাউকেই বুঝতে দেয়নি সে সোফিয়ার উপর ভর করেছে, যে কারণে সে সবাইকে এটা দেখানোর চেষ্টা করেছে যে সে নিশার উপর ভর করেছে। যাই হোক, গালাং ইমাম সাহেবের থেকে এ কথা শুনে সোফিয়ার কাছে ক্ষমা চাইলে সোফিয়ার ভেতরে থাকা জিন হাতের ইশারায় গালাংকে শূন্যে ভাসিয়ে গলা চেপে ধরে রাখে। তখন ইমাম দরুদ শরীফ পড়ে তার হাতে থাকা তসবিহ সোফিয়ার দিকে সরে দেওয়ায় সোফিয়া চিৎকার করে ওঠে এবং তার বাবাকে ছেড়ে দেয়। তখন গালাং পড়ে গিয়ে ঘাড় ভেঙে যাওয়ায় সে অজ্ঞান হয়ে যায়। আর সোফিয়াও তখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আর এখানে এই সিনেমার গল্পের কিছু গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট আমাদেরকে দেখানো হয় যে এটি একটি তুর্কির সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং শেষে বলা হয়েছে এই ঘটনায় পুলিশ একটা মসজিদ থেকে গালাংকে মৃত অবস্থায় পায় এবং নিশাকে জীবিত অবস্থায় পেলেও নিশার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে হসপিটালে ভর্তি করে রাখা হয়। আর সুফিয়া এই ঘটনায় বেঁচে গেলেও তাকে দেখার মতো তার রক্তের আত্মীয় স্বজন বলতে আর কেউই বেঁচে নেই। যাই হোক, এরপর আমাদেরকে নিশাকে দেখানো হয় যে কিনা দীর্ঘদিন যাবৎ হসপিটালে ভর্তি রয়েছে। আর নিশা যখন হসপিটালের বেডে শুয়েছিল তখন হঠাৎ করেই নিশার যেন শ্বাসকষ্ট বেড়ে যেতে থাকে। আর তখনই সেখানে সোফিয়া চলে আসে এবং নিশার বুকে হাত রাখে, যা দেখে মনে হয় সোফিয়ার ভেতরে এখনো সেই অভিশপ্ত জিনটি রয়েছে এবং সে এখন নিশাকেই হত্যা করতে এসেছে। আর এমন ভয়ঙ্কর দৃশ্য দেখিয়েই সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। তো সিনেমাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এক্সপ্লেইনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।